মোট প্রবাহ আই ইন্টু পাই স্কোয়ার, মানে 2πln² এটা হচ্ছে তোমার সলিনয়েডটার কি চৌম্বক দ্বিমেরু ভ্রামক। সলিনয়েডের চৌম্বক দ্বিমেরু ভ্রামক। এখন দেখো এই সলিনয়েডটার কেন্দ্র হচ্ছে ও, সলিনয়েডটার কেন্দ্র হচ্ছে ও। এই ও কেন্দ্র থেকে এক্স দূরত্বে ডিএক্স, এখানে ধরো এখান থেকে এক্স দূরত্বে কত ডিএক্স বেধের একটা অংশ বিবেচনা করলাম। কত দূরত্বে? এক্স দূরত্বটা হচ্ছে এক্স, ও থেকে এক্স দূরত্বে ডিএক্স বেধের একটা অংশ বিবেচনা করলাম। সলিনয়েডটার ও থেকে এক্স দূরত্বে ডিএক্স বেধের একটা অংশ বিবেচনা করলাম। এই ডিএক্স অংশের পাক সংখ্যা কত হবে তাহলে? ডিএক্স অংশের স্মল এন ইন্টু ডিএক্স। কেন? একক দৈর্ঘ্যে পাক সংখ্যা হচ্ছে স্মল এন, তাহলে ডিএক্স দৈর্ঘ্যে পাক সংখ্যা কত? স্মল এন ইন্টু ডিএক্স। এখন এই যে অংশটা আমরা নিয়েছি, ডিএক্স বেধের যে অংশটা নিয়েছি, এই ডিএক্স বেধের অংশটা একটা বৃত্তাকার পরিবাহীর মতো আচরণ করবে। ডিএক্স বেধের অংশটা কি করবে? একটা বৃত্তাকার পরিবাহীর মতো আচরণ করবে। এই বৃত্তাকার পরিবাহীটার অক্ষের উপর আর দূরত্বে, বৃত্তাকার পরিবাহীটার অক্ষ থেকে কত আর দূরত্বে, মানে আর দূরত্বটা কোনটা বলতো? আর দূরত্বটা হচ্ছে এইটা, এই কেন্দ্র থেকে এই দূরত্বটা হচ্ছে আর। অক্ষের উপরে আর দূরত্বে আমরা পি বিন্দুতে চৌম্বক ক্ষেত্র কত হচ্ছে সেটা দেখবো। দেখো এইখান থেকে ও থেকে দূরত্ব যদি আর হয়, তাহলে এইখান থেকে দূরত্ব কত? এই বৃত্তাকার পরিবাহী থেকে দূরত্ব কত? আর মাইনাস এক্স। এই দূরত্বটা কত? আর মাইনাস এক্স। ওর থেকে দূরত্ব যদি আর হয়, তাহলে এর থেকে এই দূরত্বটা কত? আর মাইনাস এক্স। আর এর ব্যাসার্ধ হচ্ছে, এই কুণ্ডলীটার ব্যাসার্ধ হচ্ছে, তাহলে শুধুমাত্র এই ডিএক্স বেধের অংশটার জন্য, শুধুমাত্র ডিএক্স বেধের অংশটার জন্য পি বিন্দুতে চৌম্বক ক্ষেত্র, দেখো বৃত্তাকার পরিবাহীর অক্ষের উপরে চৌম্বক ক্ষেত্র হয় μ0I/2। বৃত্তাকার পরিবাহীর অক্ষের উপরে চৌম্বক ক্ষেত্র হয় μ0I/2 r² + x² 3/2। মানে তোমরা করেছো বৃত্তাকার পরিবাহীর অক্ষের উপরে চৌম্বক ক্ষেত্র, তাহলে এই যে ডিএক্স বেধের বৃত্তাকার পরিবাহীটা আমরা বিবেচনা করছি, এর জন্য পি বিন্দুতে চৌম্বক ক্ষেত্র ডিবি সমান হবে μ0I, μ0NI হয়, মানে পাক সংখ্যা যদি একটা হয় তাহলে μ0I/2 হয়, যদি পাক সংখ্যা n হয় μ0NI/2। তাহলে এখানে n বলতে কত? পাক সংখ্যা কত? ndx, তাহলে μ0ndx এটা হচ্ছে পাক সংখ্যা ইন্টু আই, এটা হলো তোমার μ0NI/2, μ0NI/2 ইন্টু আর স্কোয়ার বলতে কি? এর ব্যাসার্ধ স্কোয়ার, ব্যাসার্ধ কত? এখানে এ ধরেছি, আর ধরিনি, ব্যাসার্ধ কত ধরেছি? এ ধরেছি, তাহলে ইন্টু এ স্কোয়ার বাই আর² বলতে কত? স্কোয়ার প্লাস x², এক্স বলতে কত? এখানে আর মাইনাস এক্স। কেন? এইখান থেকে দূরত্বটা কত? আর মাইনাস এক্স। এই ও থেকে পি বিন্দু দূরত্ব হচ্ছে আর, তাহলে এই কোন ডিএক্স অংশ থেকে পি বিন্দু দূরত্ব কত? আর মাইনাস এক্স। ডিএক্স অংশ থেকে পি বিন্দু দূরত্ব কত? আর মাইনাস এক্স। তাহলে x² প্লাস আর মাইনাস এক্স তার হোল স্কোয়ার, এইটা হোল টু দি পাওয়ার 3/2। এইটা হচ্ছে তোমার ওই পি বিন্দুতে চৌম্বক ক্ষেত্রটার মান। কিন্তু আরটা গ্রেটার দেন এ এবং আর গ্রেটার দেন এক্স। আরটা কি এক্স এর থেকেও বড়, এর থেকেও বড়, তাহলে এই আর মাইনাস এক্স এর জায়গায় আর করতে হবে, আবার এ স্কোয়ার প্লাস আর² এর জায়গায় আর² করতে হবে। সেই জন্য ডিবিটা হবে
মিউ জিরো এন ডিএক্স ইন্টু আই বাই 2 ইন্টু এ স্কোয়ার বাই হ্যাঁ মিউ জিরো এন দিয়ে হ্যাঁ ইন্টু এ স্কোয়ার বাই আর কিউব। কেন হলো না? এইটা আরটা কি এক্স এর থেকেও বড়, তাহলে এক্সটাকে অগ্রাহ্য করছি, আবার এর থেকেও বড় তাহলে এটাকে অগ্রাহ্য করছি, তাহলে আর স্কোয়ার টু দি পাওয়ার 3/2 মানে কি হবে? আর কিউ হবে। আর স্কোয়ার টু দি পাওয়ার 3/2 মানে হবে কি? আর কিউ হবে। তাহলে সেখানে এ স্কোয়ার বাই আর কিউ হলো। এটা সমান মিউ জিরো মিউ জিরো বাই 4 পাই যদি আমরা করি, এটাকে আমরা কি করতে পারবো? মিউ জিরো বাই 4 পাই, মিউ জিরো বাই 4 পাই করলাম, তাহলে এখানে কত হবে? মিউ জিরো বাই 4 পাই যদি করি, এন এন আই ইন্টু আচ্ছা টু টু এন আই, নিচে 2 পাই গুণ করেছি, 2n(i) ইন্টু পাই স্কোয়ার, 2n(i) ইন্টু পাই স্কোয়ার বাই আর কিউব ইন্টু ডিএক্স। এটা হবে নাকি দেখো? আমরা এইটাই লিখেছি, শুধু নিচে 4 পাই করেছি। 4 পাই করেছি মানে কি? 2 পাই গুণ করেছি, তাহলে উপরে 2 পাই গুণ করতে হবে, তাহলে পাইটাকে এর সঙ্গে গুণ করেছি ক্ষেত্রফল করার জন্য, আর এইটা কি 2 রেখেছি, তাহলে 2 পাই গুণ করে দিলাম, বাকি যা আছে সব উপরে যা আছে নিচে যা আছে সব সেম রেখেছি, তাহলে 2 পাই 2n(i) 2n(i) ইন্টু পাই স্কোয়ার বাই ডিএক্স। এইটা হলো তোমার ডিবিটা। এখন দেখো 2n(i) পাই স্কোয়ার বাই ডিএক্স। এবার দেখো গোটা সলিনয়েডটার জন্য, পুরো সলিনয়েডটার জন্য চৌম্বক ক্ষেত্র কত হবে? ইন্টিগ্রেশন হবে। কত থেকে কত ইন্টিগ্রেশন দেখো, এই পুরোটা কত 12, তাহলে এইটাকে যদি মূল বিন্দু ধরো তাহলে এটা কত -l, আর এটা কত +l। এইখান থেকে এই দিকটা কি +l, এইখান থেকে এই দিকটা কি -l, তাহলে এইটা l আর এইটা l, তাহলে টোটালটাকে তো 2l। তাহলে ইন্টিগ্রেশনের লিমিটটা হবে -l থেকে +l, তাহলে p সমান হবে, এই পুরোটা বাইরে থাকলো মিউ জিরো বাই 4 পাই, মিউ জিরো বাই 4 পাই 2 মিউ জিরো বাই 4 বাই 2n(i) ইন্টু পাই স্কোয়ার, 2n(i) ইন্টু পাই আর স্কোয়ার বাই আর কিউব। এগুলো সব কনস্ট্যান্ট। বাইরে থাকলো ইন্টিগ্রেশন ওভার -l থেকে +l ডিএক্স, ইন্টিগ্রেশন ওভার -l থেকে +l ডিএক্স। এইটা সমান হবে দেখো ইন্টিগ্রেশন ওভার ডিএক্স মানে কি এক্স, ইন্টিগ্রেশন ওভার ডিএক্স মানে হচ্ছে এক্স, লিমিটটা কত +l থেকে -l, তাহলে l মাইনাস অফ -l মানে l + l, তাহলে 2l হয়ে যাবে। এইটা সমান হয়ে যাবে মিউ জিরো বাই 4 পাই 2n(i) ইন্টু পাই স্কোয়ার ইন্টু 2l বাই আর কিউব, 2l বাই আর কিউব। এইটা সমান কত হচ্ছে দেখো, মিউ জিরো বাই 4 পাই 2n(i), তাহলে 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2 পাই ln স্কোয়ার ইন্টু আই। দেখো এটা 4 আছে তো, তাহলে একটা 2 বাইরে রাখলাম, 2 ইন্টু 2 পাই n l স্কোয়ার ইন্টু আই বাই আর কিউব। তাহলে এটা কত? মিউ জিরো বাই 4 পাই 2pm বাই আর কিউব। একটা দণ্ড চুম্বকের অক্ষের উপরে কত হয়? একটা দণ্ড চুম্বকের অক্ষের উপরে চৌম্বক ক্ষেত্র কত হয়? মিউ জিরো বাই 4 পাই 2pm বাই আর কিউব। এখানেও দেখো মিউ জিরো বাই 4 পাই 2pm বাই আর কিউব বেরোলো। অর্থাৎ একটা দণ্ড চুম্বকের অক্ষের উপরে চৌম্বক ক্ষেত্র যা হয়, একটা সলিনয়েডের অক্ষের উপরে চৌম্বক ক্ষেত্র তাই একই বেরোলো। এই জন্য একটা সলিনয়েড একটা দণ্ড চুম্বকের অনুরূপ, একটা সলিনয়েড একটা দণ্ড চুম্বকের অনুরূপ। একটা দণ্ড চুম্বকের অক্ষের উপরে যা হয়
একটা সলিনয়েডের অক্ষের উপরে চৌম্বক ক্ষেত্রটা সেম হলো, তাই দণ্ড চৌম্বক একটা সলিনয়েডের অনুরূপ সেটা আমরা বলতে পারবো। অসুবিধা আছে? চিন্তা নেই, এইটা একবার জাস্ট ভালো করে বুঝে পড়ে নেবে, কারণ এইগুলো এই প্রমাণটা বিশেষ করে কোনোদিন দেয়নি, কিন্তু দেখা আছে বলে তোমাদেরকে করে দিলাম। এরপরে যেটা করাবো সেটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, একাধিকবার পরীক্ষা এসেছে, এরপর থেকে যে পার্টটা করাবো খুবই ইম্পর্টেন্ট। দেখো, সহজ কিন্তু ইম্পর্টেন্ট। আচ্ছা, এরপর হচ্ছে যদি একটা আধান বৃত্তাকার পথে আবর্তন করে, তাহলে সেই আধানটা কি তড়িৎ প্রবাহের অনুরূপ? ধরো একটা আধান বৃত্তাকার পথে আবর্তন করছে, একটা আধান যদি কি করে বৃত্তাকার পথে আবর্তন করে, তাহলে এই ধরো কিউ আধান বৃত্তাকার পথে আর ব্যাসার্ধের বৃত্তাকার পথে আবর্তন করছে, ধরো কিউ আধান আর ব্যাসার্ধের বৃত্তাকার পথে আবর্তন করছে, তাহলে এই আধানটা যখন আবর্তন করছে ঘুরছে, তাহলে এই আধানটা কি তড়িৎ প্রবাহের অনুরূপ? এই আধানটার ঘূর্ণন মানে কি এটা তড়িৎ প্রবাহের অনুরূপ। তাহলে এটা যদি তড়িৎ প্রবাহের অনুরূপ হয়, এর কেন্দ্র থেকে, আচ্ছা তড়িৎ প্রবাহের অনুরূপ, তাহলে এর জন্য কি হবে, একটা বৃত্তাকার পরিবাহী একটা কি করে চৌম্বক দ্বিমেরুর ন্যায় আচরণ করে, এবং তার চৌম্বক দ্বিমেরু ভ্রামক হয় পিএম সমান হচ্ছে আই ইন্টু এ। একটা আধান বৃত্তাকার পথে ঘুরছে মানে সেটা হচ্ছে একটা তড়িৎ প্রবাহ, কারণ আধানের গতি মানে তড়িৎ প্রবাহ, তাহলে আধানটা বৃত্তাকার পথে ঘুরছে মানে কি সেটা একটা তড়িৎ প্রবাহ। তাহলে বৃত্তাকার পরিবাহী, তাহলে এটা কি বৃত্তাকার পরিবাহী তারের মতো কাজ করছে, তাহলে তার একটা চৌম্বক দ্বিমেরু ভ্রামক থাকবে, সেই চৌম্বক দ্বিমেরু ভ্রামকটা কত, পিএম সমান কত আই ইন্টু এ। তাহলে আমরা সেই পিএমটা বের করবো, কিরকম হবে দেখো। প্রথমত আইটা বের করতে হবে, আই সমান কত, কিউ বাই টি। আই সমান কত, কিউ বাই টি, প্রবাহ মাত্রা সমান হচ্ছে আধান বাই সময়, তাহলে আই সমান কিউ বাই টি সমান হচ্ছে 2 পাই আর বাই ভি, কারণ টি সমান 2 পাই আর বাই ভি। ভি বেগে যদি আবর্তন করে আর ব্যাসার্ধ যদি আর হয়, তাহলে ঘুরে আসতে সময় লাগবে 2 পাই আর বাই ভি, টি সমান হচ্ছে 2 পাই আর বাই ভি। তাহলে আই সমান কত হলো, কিউ ভি বাই 2 পাই আর। এটা হচ্ছে তোমার প্রবাহ মাত্রা। তাহলে কিউ আধান যদি ভি বেগে আবর্তন করে আর ব্যাসার্ধের বৃত্তাকার পথে, তাহলে তার প্রবাহ আই সমান হচ্ছে কিউ বাই টি, আর টি সমান হচ্ছে 2 পাই আর বাই ভি। তাহলে আই সমান হচ্ছে কিউ বাই 2 পাই আর বাই ভি সমান কিউ ভি বাই 2 পাই আর। এটা হচ্ছে তার প্রবাহ মাত্রা। তাহলে চৌম্বক দ্বিমেরু ভ্রামক পিএম সমান হচ্ছে আই ইন্টু এ। আই ইন্টু এ বলতে কি ক্ষেত্রফল, আই, আই মানে কি কিউ ভি বাই 2 পাই আর, এটা হচ্ছে আই ইন্টু এ বলতে কত, পাই আর স্কোয়ার ক্ষেত্রফল। তাহলে পাই পাই কেটে দাও, একটা আর কেটে দাও, এইটা সমান কত হলো, পিএম সমান কত, কিউ ভি আর বাই 2। খুব ইম্পর্টেন্ট, একটা আধান যদি কিউ আধান যদি আর ব্যাসার্ধের বৃত্তাকার পথে আবর্তন করে, কিউ আধান যদি আর ব্যাসার্ধের বৃত্তাকার পথে আবর্তন করে, তাহলে ওই আধানটার ভি বেগে আর ব্যাসার্ধের বৃত্তাকার পথে আবর্তন করে, তাহলে ওই আধানটা চৌম্বক দ্বিমেরু ভ্রামক পিএম সমান হবে কিউ ভি আর বাই 2।
কিউ ভি আর বাই টু। কিউ আধান ভি বেগে আর ব্যাসার্ধের বৃত্তাকার পথে আবর্তন করছে, তাহলে তার চৌম্বক দ্বিমেরু ভ্রামক এটা হলো। এখন দেখো কৌণিক ভরবেগ এল সমান হয় এম ভি আর। কৌণিক ভরবেগ তোমরা 11-এ পড়েছো এল সমান হয় এম ভি আর। তাহলে এম ভি আর যদি এল হয় তাহলে পিএম টাকে আমরা এইভাবে লিখতে পারবো, পিএম সমান কিউ বাই টু এম ইন্টু এম ভি আর। ভালো করে দেখো কি করেছি, কিউ বাই টু এম নিচে এম গুণ করেছি, উপরে এম লিখে দিচ্ছি। তাহলে কিউ বাই টু এম ইন্টু এম ভি আর মানে কিউ বাই টু এম ইন্টু এল পিএম সমান, অর্থাৎ চৌম্বক দ্বিমেরু ভ্রামকটাকে এভাবে লেখা যায় কিউ বাই টু এম ইন্টু এল। যদি ভেক্টর আকারে লেখো তাহলে পিএম ভেক্টর সমান এল এর মাথায় ভেক্টর, এই কৌণিক ভরবেগটা ভেক্টর হবে, এটা ভেক্টর হবে। তাহলে চৌম্বক দ্বিমেরু ভ্রামকটা ভেক্টর হবে আর কৌণিক ভরবেগটা ভেক্টর হবে। তাহলে পিএম ভেক্টর সমান হচ্ছে কি কিউ বাই টু এম ইন্টু এল ভেক্টর। এখন দেখো যদি আধানটা পজিটিভ আধান হয়, যদি আধানটা পজিটিভ আধান হয় তাহলে পিএম এর অভিমুখ আর এল এর অভিমুখ একই হবে, কারণ সামনে মাইনাস থাকবে না। আর যদি আধানটা নেগেটিভ আধান হয় তাহলে এল এর অভিমুখ যেদিকে হবে পিএম এর অভিমুখ তার বিপরীত দিকে হবে। অর্থাৎ কৌণিক ভরবেগের অভিমুখ আর চৌম্বক দ্বিমেরু ভ্রামকের অভিমুখ সেম হবে যদি আধানটা পজিটিভ আধান হয়। কৌণিক ভরবেগের অভিমুখ আর চৌম্বক দ্বিমেরু ভ্রামকের অভিমুখ বিপরীত হবে যদি আধানটা নেগেটিভ আধান হয়। নেগেটিভ আধান হলে অভিমুখ দুটো বিপরীত হবে, আর পজিটিভ আধান হলে অভিমুখ দুটো সেম হবে। এটা হচ্ছে তাহলে একটা আধান যদি বৃত্তাকার পথে আবর্তন করে তার জন্য চৌম্বক দ্বিমেরু ভ্রামক খুব ইম্পর্টেন্ট। এখন দেখো ইলেকট্রনের ক্ষেত্রে কি হবে, যদি একটা ইলেকট্রন ঘুরে সেটাও তো একটা আধান, তাহলে ইলেকট্রন ঘুরলে কি কিউ এর জায়গায় কি হবে, ই হবে। ইলেকট্রন যদি ঘুরে তাহলে কিউ এর জায়গায় কি ইলেকট্রনের আধান ই হবে। তাহলে ইলেকট্রনের ক্ষেত্রে চৌম্বক দ্বিমেরু ভ্রামকটা পিএমটা কত হবে, ই বাই টু এম ইন্টু এল। চৌম্বক দ্বিমেরু ভ্রামক পিএম সমান কত, ই বাই টু এম ইন্টু এল যদি ইলেকট্রন হয়। এখন দেখো তোমরা মডার্ন ফিজিক্সে পড়বে বা কেমিস্ট্রিতে পড়েছো কিনা জানি না, যে ইলেকট্রন গুলো সেই সমস্ত কক্ষপথে ঘুরতে পারে, ইলেকট্রন গুলি সেই সমস্ত কক্ষপথে ঘুরতে পারে যে কক্ষপথে ইলেকট্রনের কৌণিক ভরবেগ এইচ বাই টু পাই এর সরল গুণিতক হয়। আবার বলছি, ইলেকট্রন গুলি সেই সমস্ত কক্ষপথে ঘুরবে যে কক্ষপথে ইলেকট্রনের কৌণিক ভরবেগ এইচ বাই টু পাই এর সরল গুণিতক হবে। তাহলে এখানে কৌণিক ভরবেগ কোনটা, এলটা। তাহলে ইলেকট্রনের ক্ষেত্রে পিএম সমান হবে ই বাই টু এম ইন্টু এন এইচ বাই টু পাই। এনটা কি পাক সংখ্যা, এনটা হলো কি পাক সংখ্যা, এইচটা হচ্ছে কি প্লাঙ্কের ধ্রুবক, আর পাইটা তো তোমরা জানো 22/7 বা 3.14। তাহলে ইলেকট্রন গুলো সেই সমস্ত কক্ষপথে ঘুরতে পারে যে কক্ষপথে ইলেকট্রনের কৌণিক ভরবেগ এইচ বাই টু পাই এর সরল গুণিতক হয়। তাহলে ইলেকট্রনের ক্ষেত্রে চৌম্বক দ্বিমেরু ভ্রামক পিএমটা হবে কি ই বাই টু এম ইন্টু এন এইচ বাই টু পাই, ই বাই টু এম ইন্টু এন এইচ বাই টু পাই। এই এইচ বাই টু পাইটাকে এইচ কাট লেখা হয় মডার্ন ফিজিক্সে, কোয়ান্টাম ফিজিক্সে এটা লেখা যায়, এই এইচ বাই টু পাইটাকে অনেক জায়গায় এইচ কাট লেখা হয়। তোমাদের এইচ কাট করার দরকার নেই, এইচ বাই টু পাই লাগবে। তাহলে পিএম চলেছে ই বাই টু এম ইন্টু এন এইচ বাই টু পাই। দেখো যদি প্রথম বোর কক্ষপথে হয়, প্রথম বোর কক্ষপথের ক্ষেত্রে কি এনটা 1, মানে প্রথম কক্ষপথে প্রথম বোর কক্ষপথে n ইকুয়ালস টু 1, তাহলে পিএম সমান কত ই বাই টু এম ইন্টু এইচ বাই টু পাই, ই বাই টু এম ইন্টু এইচ বাই টু পাই। দেখো ই এর মান জানো, ইলেকট্রনের আধান কত 1.6 ইন্টু 10⁻⁻19। এইচ এর মান জানো কত
6.62 into 10 to the power minus 34 জুল সেকেন্ড ডিভাইডেড বাই m এর মান 9.1 into 10 to the power minus 31 কেজি আর 2m into 2 pi into 2 into 3.14 into 3.14 এইটা সমান হবে 9.27 into 10 to the minus 24 অ্যাম্পিয়ার মিটার স্কয়ার। এই মানগুলোকে যদি বসাও তাহলে হবে 9.27 into 10 to the power minus 24 অ্যাম্পিয়ার মিটার স্কয়ার। বোঝা গেছে? এইটাকে বলা হয় ওয়ান বোর ম্যাগনেটন। এটাকে বলা হয় বোর ম্যাগনেটন, ওয়ান বোর ম্যাগনেটন। কোশ্চেন দেয় বোর ম্যাগনেটনের সংজ্ঞা দাও এবং এর মান নির্ণয় করো। লেখো, কোশ্চেনটা লেখো, বোর ম্যাগনেটনের সংজ্ঞা দাও, এর মান নির্ণয় করো। বোর ম্যাগনেটন এর সংজ্ঞা দাও, লিখেছো? বোর ম্যাগনেটনের সংজ্ঞা দাও, ইহার মান নির্ণয় করো। উত্তরটা বলছি, হাইড্রোজেন পরমাণুর ইলেকট্রনটি প্রথম বোর কক্ষপথে আবর্তন করলে যে চৌম্বক দ্বিমেরু ভ্রামক সৃষ্টি হয় তাকে এক বোর ম্যাগনেটন বলে। আরেকবার বলছি, শুনবে, হাইড্রোজেন পরমাণুর ইলেকট্রনটি প্রথম বোর কক্ষপথে আবর্তন করলে যে চৌম্বক দ্বিমেরু ভ্রামকের সৃষ্টি হয় তাকে এক বোর ম্যাগনেটন বলে। ওয়ান বোর ম্যাগনেটন বলে। যে ওয়ান বোর ম্যাগনেটন সমান এইটা লিখবে, ওয়ান বোর ম্যাগনেটন সমান E/2m into H/2 পাই, যে এই মানটা করবে। ওয়ান বোর ম্যাগনেটন সমান E/2m into H/2 পাই, এর মান, H এর মান বসিয়ে দে 9.27 into 10 to the power minus 24 অ্যাম্পিয়ার মিটার স্কয়ার। এটা হয়েছে সবার? স্যার বোর ম্যাগনেটনের ডেফিনেশনটা একবার বলুন। হাইড্রোজেন পরমাণুর ইলেকট্রনটি প্রথম বোর কক্ষপথে আবর্তন করার ফলে যে চৌম্বক দ্বিমেরু ভ্রামকের সৃষ্টি হয়। হাইড্রোজেন পরমাণুর ইলেকট্রনটি প্রথম বোর কক্ষপথে আবর্তন করার ফলে যে চৌম্বক দ্বিমেরু ভ্রামকের সৃষ্টি হয় তাকে এক বোর ম্যাগনেটন বলে। আর বলবো না, এবার যে পেরেছে সে ছবি দিয়ে দেবে। উঠে বা নিচে নামে কি? হ্যালো, উপরে ওঠে বা নিচে নামে। একটা বোতলে স্পিডে ঘোরাচ্ছি, ধরো এটা ঘুরছে, এটা এইভাবে ঘোরাচ্ছি, এটা ঘোরাচ্ছি, যখন উল্টো দিকে ঘোরাচ্ছি তখন এটা কি উপরে উঠছে, মানে খুলছে। ঘড়ি কাঁটার বিপরীত দিকে যখন ঘোরাচ্ছি তার মানে কি, আর ঘড়ি কাঁটার দিকে যখন ঘোরাচ্ছি তখন কি হচ্ছে, নিচে নামছে। তাহলে এই ঘোরাচ্ছি মানে কি, কৌণিক বেগ। এই কৌণিক বেগের অভিমুখ বলতে কোন দিকে? উপর দিকে, অক্ষ বরাবর উপর দিকে বা নিচের দিকে। এই কৌণিক বেগ এগুলো অক্ষীয় ভেক্টর, কারণ এদের অভিমুখ হয় অক্ষ বরাবর উপর দিকে বা নিচের দিকে। তুমি দুভাবে ঘোরাতে পারো, ক্লকওয়াইজ বা অ্যান্টি ক্লকওয়াইজ। তুমি ঘোরাতে পারো দুভাবে, ক্লকওয়াইজ বা অ্যান্টি ক্লকওয়াইজ। তাহলে ক্লকওয়াইজ ঘোরাও বা অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরাও, সেটা কি হয় অক্ষ বরাবর উপর দিকে যাবে, না হলে অক্ষ বরাবর নিচের দিকে যাবে। যখন ঘোরাচ্ছ তখন কি অক্ষ বরাবর উপর দিকে যাচ্ছে বা অক্ষ বরাবর নিচের দিকে যাচ্ছে, ওটাই হচ্ছে কি কৌণিক বেগের অভিমুখ, ওটাই হচ্ছে কৌণিক ভরবেগের অভিমুখ। আর যেটা কৌণিক ভরবেগের অভিমুখ সেটাই কি চৌম্বক
দ্বিমেরু ভ্রামকের অভিমুখ। তাই এটা ঘুরছে বৃত্তাকার পথে, প্রবাহটা হচ্ছে বৃত্তাকার পথে, কিন্তু অভিমুখটা কোন দিকে হচ্ছে? অক্ষ বরাবর। কি বোঝা গেছে? হ্যালো, হ্যাঁ বুঝেছি। আচ্ছা তাহলে দেখো ইলেকট্রন যখন ঘুরছে, এইটা হচ্ছে তোমার চৌম্বক দ্বিমেরু ভ্রামকের অভিমুখটা, পিএমটা। ইলেকট্রন যখন ঘুরছে তখন তার হয় অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরবে বা ক্লকওয়াইজ ঘুরবে। অ্যান্টি ক্লকওয়াইজ যদি ঘুরে, অ্যান্টি ক্লকওয়াইজ যখন ঘোরাও, মানে তুমি ধরো একটা বোতলের ছিপিকে অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরাচ্ছ, তার মানে কি হবে? বোতলের ছিপিটা খুলবে, মানে কি উপর দিকে উঠবে, মানে অক্ষ বরাবর বিপরীত দিকে যাবে। ক্লকওয়াইজ ঘোরাচ্ছ, বোতলের ছিপিটা লাগবে, মানে কি নিচের দিকে যাচ্ছে, অক্ষ বরাবর নিচের দিকে যাচ্ছে। তাহলে এই জন্য ইলেকট্রন যখন ঘুরছে হয় ঘড়ি কাঁটার দিকে ঘুরবে, বিপরীত দিকে ঘুরবে, নাহলে দিকে ঘুরবে। তাহলে ওই জন্য ইলেকট্রনের ঘূর্ণনের যে চৌম্বক দ্বিমেরু ঘূর্ণনের ফলে ইলেকট্রন তো আধান, তাহলে ঘোরার ফলে যে চৌম্বক দ্বিমেরু ভ্রামকটা হচ্ছে সেটা কি হবে? আপওয়ার্ড বা ডাউনওয়ার্ড। এটা হচ্ছে স্পিন মোমেন্ট। এটা যে স্পিনের জন্য, ইলেকট্রনের ঘোরার জন্য যে চৌম্বক দ্বিমেরু ভ্রামকটা হবে, ঘড়ি কাঁটার দিকে হলে কি হচ্ছে? ডাউনওয়ার্ড। আর ঘড়ি কাঁটার বিপরীত দিকে হলে কি হচ্ছে? আপওয়ার্ড। এবার তাহলে এইটা হচ্ছে তোমার কৌণিক ভরবেগটা। তাহলে চৌম্বক দ্বিমেরু ভ্রামকটা কি? ইলেকট্রন যেহেতু নেগেটিভ, তাই তার বিপরীত দিকে হবে। তাহলে চৌম্বক দ্বিমেরু ভ্রামকটা কি আপওয়ার্ড বা ডাউনওয়ার্ড হবে। ওই জন্য দেখবে ইলেকট্রন বিন্যাস যখন আমরা করি তখন এরকম করে লিখি, এরকম করে লিখি। একটা ইলেকট্রন কেমিস্ট্রিতে দেখবে এরকম করে করি, তারপর আবার এরকম করে। এই আপওয়ার্ড ডাউনওয়ার্ড বোঝানোর জন্য স্পিনের যে মোমেন্টামটা বা অ্যাঙ্গুলার মোমেন্টাম বা তোমার চৌম্বক দ্বিমেরু ভ্রামক যেটা, সেইটার অভিমুখটাকে বোঝানোর জন্য কি করা হয়? এই আপওয়ার্ড বা ডাউনওয়ার্ড দেওয়া হয়। এখান থেকে আমরা তাহলে স্পিনটা কি দুটো হতে পারে, আপওয়ার্ড হতে পারে বা ঘুরছে ঘড়ি কাঁটার দিকে বা ঘড়ি কাঁটার বিপরীত দিকে, কিন্তু তার অভিমুখটা কি হচ্ছে? অক্ষ বরাবর উপর দিকে বা অক্ষ বরাবর নিচে, মানে অক্ষ বরাবর। বুঝছে? এখন দেখো একটা লোহা হচ্ছে চৌম্বক পদার্থ, কিন্তু তামা হচ্ছে অচৌম্বক পদার্থ। কেন? কারণ লোহার প্রত্যেকটা অণুই হচ্ছে একটা অনুচুম্বক, কিন্তু তামার অণুগুলো অনুচুম্বক নয়। তার কারণটা কি? লোহার ইলেকট্রনের সংখ্যা বলতে পারবে? হ্যালো, পদার্থ, কারণ এর এক একটা অণুই অনুচুম্বক, এর এক একটা অণু কি অনুচুম্বক। কারণ এর ক্ষেত্রে দেখো শেষ কক্ষপথটা অসম্পূর্ণ আছে। শেষ কক্ষপথটা অসম্পূর্ণ আছে মানে কি? আপওয়ার্ড আর ডাউনওয়ার্ড যে স্পিনটা সেটা সমান হচ্ছে না। তার মানে আপওয়ার্ড আর ডাউনওয়ার্ড সমান না হওয়ার জন্য প্রত্যেকটা অণুতে কি চৌম্বক দ্বিমেরু ভ্রামক থাকছে। নিকেলের ক্ষেত্রেও দেখবে এরকম, মানে শেষ কক্ষপথে হয়তো 7টা আছে মনে হচ্ছে নিকেলে, তার ক্ষেত্রেও কি দেখবে যে এইরকম আংশিক ভাবে পূর্ণ থাকছে। আংশিক ভাবে পূর্ণ থাকলে কি শেষের ওই চৌম্বক দ্বিমেরু ভ্রামকটা থাকবে। কিন্তু দেখো তামার ক্ষেত্রে কত গো? 29। তামার ক্ষেত্রে দেখবে শেষে হচ্ছে 3d10। তামার ক্ষেত্রে দেখবে 3d10 হবে, 4s1 3d10 আছে মনে হচ্ছে। হ্যালো, হ্যাঁ তামার হ্যাঁ, যদি আর্গন 4s1 3d10। কি বলুন, বুঝতে পারছো? এই ক্ষেত্রে তামার ক্ষেত্রে দেখবে 3d10 আছে, শেষটা ভর্তি আছে দেখবে। তাহলে যদি 3d10 থাকে তাহলে কি হবে? আপওয়ার্ড 5টা হলো আর ডাউনওয়ার্ড 5টা হলো। লব্ধিটা কত? 0 হয়ে গেল। তাহলে এর লব্ধি চৌম্বক দ্বিমেরু ভ্রামকটা যদি 0 হয়ে যায় তাহলে মোট অণুটার কি অনুচুম্বক থাকবে না, অণুটার কি চৌম্বক ধর্ম থাকবে না। তাই তামাটা কি চৌম্বক পদার্থ নয়। যে সমস্ত পদার্থগুলো চৌম্বক পদার্থ, কেন চৌম্বক পদার্থ হচ্ছে? তাদের প্রত্যেকটা অণু অনুচুম্বক। কেন না? তাদের শেষ কক্ষপথটা কি হয়? আংশিক পূর্ণ থাকে। যদি শেষ কক্ষপথটা ইলেকট্রন দ্বারা আংশিক পূর্ণ থাকে তাহলে তার চৌম্বক দ্বিমেরু ইলেকট্রনের ঘূর্ণনের যে চৌম্বক দ্বিমেরু ভ্রামক, তার লব্ধিটা শূন্য হবে না। আর যদি শেষ কক্ষপথটা পূর্ণ থাকে তাহলে ইলেকট্রনের ঘূর্ণনের জন্য যে চৌম্বক দ্বিমেরু ভ্রামক, সেই চৌম্বক দ্বিমেরু ভ্রামকটা কি হবে? শূন্য হবে। সেই জন্য যে সমস্ত পদার্থের ক্ষেত্রে শেষ কক্ষপথটা আংশিক ইলেকট্রন দ্বারা পূর্ণ থাকছে তারা হচ্ছে চৌম্বক পদার্থ। আর যাদের শেষ কক্ষপথটা আংশিক সম্পূর্ণ পূর্ণ থাকছে তারা কিন্তু চৌম্বক পদার্থ নয়। কি বল, বোঝা গেছে? তাহলে এইটা হচ্ছে তোমার চৌম্বক। একটা পদার্থ লোহা কেন চৌম্বক পদার্থ, নিকেল কেন চৌম্বক পদার্থ, আর তামা কেন চৌম্বক পদার্থ নয়, সেটা হচ্ছে এটা। ক্লিয়ার? হ্যাঁ স্যার।
এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট জায়গা। এরপরে বলবো